তো আমরা জ্বলনের একটি দ্বিতীয় অংশ মাইক্রো প্রপাগেশন নিয়ে আলোচনা শুরু করব। দেখো, মাইক্রো প্রপাগেশন নামটা থেকেই আমরা বুঝতে পারছি মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, আর প্রপাগেশন মানে হচ্ছে রিপ্রোডাকশন। অর্থাৎ খুব ক্ষুদ্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে জ্বলনের ব্যবস্থার মাধ্যমে বংশবৃদ্ধি করা। আমাদের এই মাইক্রো প্রপাগেশন বিষয়টি আমাদের কেন প্রয়োজন হয়ে পড়লো? কারণ দেখা যাচ্ছে অঙ্গজ জনন, যেটা সব উদ্ভিদের ক্ষেত্রে হয় না, আবার যৌন জনন এর মতো উন্নত পদ্ধতি থাকলেও সেক্ষেত্রে উদ্ভিদ উৎপাদন বা জীবের উৎপাদন খুব আস্তে আস্তে হয়। আমরা যখন খুব দ্রুত হারে কোনো উদ্ভিদ বা প্রাণী সৃষ্টি করতে চাই, প্রধানত উদ্ভিদ সৃষ্টি করতে চাই এবং রোগমুক্ত উদ্ভিদ প্রাণী সৃষ্টি করতে চাই, তখন মাইক্রোপ্রপাগেশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। দেখো, আমাদের বইয়ে 58 পেজে দেখো লেখা আছে, অঙ্গজ জনন ও কলম যেমন সব উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না, আবার খুব দ্রুত প্রচুর সংখ্যায় রোগমুক্ত উদ্ভিদ তৈরি করতে এদের ভূমিকা খুবই নগণ্য। এক্ষেত্রে অণুবিস্তার বা মাইক্রোপ্রপাগেশন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইক্রোপ্রপাগেশন হলো একরকম কৃত্রিম কলা পালন পদ্ধতি। এই পালন প্রক্রিয়ায় অতি ক্ষুদ্র বা অণুপরিমাণ কলা বা কোষ সমষ্টিকে ব্যবহার করা হয়। মাইক্রো কথার আক্ষরিক অর্থ অণুর ন্যায় ক্ষুদ্র বস্তু, যা কেবল অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান হয়। এবং প্রপাগেশন কথার অর্থ বংশবৃদ্ধি, অর্থাৎ মাইক্রোপ্রপাগেশন বলতে ক্ষুদ্র কলা বা কোষ থেকে উদ্ভিদের দ্রুত বংশবৃদ্ধিকে বোঝায়। এবং মাইক্রোপ্রপাগেশন বলতে আমরা তাহলে কি বুঝছি না, কোনো একটি উদ্ভিদের দেহের কোনো অঙ্গ বা অঙ্গাংশ নিয়ে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ বা কলায় বিভক্ত করলাম, করার পর সেটাকে একটি কৃত্রিম ধাত্রে বা তরলের মধ্যে সেটাকে রেখে সেখানে একাধিক অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হলো। এখন স্বভাবতই আমাদের মধ্যে প্রশ্ন আসবে যে এরকম পদ্ধতি করার প্রয়োজন কি? ধরো, কোন একটি উদ্ভিদ বা প্রাণী, খুব গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ বা প্রাণী যার অর্থকারী গুরুত্ব আছে, এরকম উদ্ভিদ বা প্রাণী ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে, তাহলে সেই উদ্ভিদের প্রত্যেকটা কলা কোষে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস গিয়ে পৌঁছে যাবে। ফলে তার কোনো একটি গাছের ডাল বা গাছের পাতা বা গাছের কোনো একটা অঙ্গকে নিলে তার থেকে যে নতুন অপত্য অঙ্গজনন পদ্ধতিতে যদি আমরা অপত্য গাছ তৈরি করি, তাহলে সেখান থেকে যে উদ্ভিদ তৈরি হবে সেই উদ্ভিদও কিন্তু ওই ভাইরাস বা ব্যাকটেরিয়া তার মধ্যে চলে যাবে, বা রোগযুক্ত উদ্ভিদ তৈরি হবে বা সংক্রমণযুক্ত উদ্ভিদ তৈরি হবে। তাই সমগ্র উদ্ভিদ দেহ থেকে হয়তো কোনো একটি ভাইরাস বা ব্যাকটেরিয়া মুক্ত কাণ্ড বা মূল বা কোনো একটা অঙ্গ নাও পেতে পারে, কিন্তু একখানা বা দুখানা কোষ সেখান থেকে কিন্তু রোগমুক্ত পাওয়া সম্ভব, যেখানে এখনো ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করেনি। ফলে সেই কোষটাকে নিয়ে আমরা সেখান থেকে আবার অঙ্গজন এই মাইক্রোপ্রপাগেশনের মাধ্যমে উদ্ভিদ তৈরি করতে পারি। অর্থাৎ রোগমুক্ত উদ্ভিদ তৈরি করতে দেখে গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের বেশ কিছু উদ্ভিদ আছে যে সমস্ত উদ্ভিদগুলো অবলুপ্ত প্রায়, তাদের সংখ্যা খুব কমে গেছে, একখানা বা দুখানা, কিন্তু বিজ্ঞানীরা চাইছে বা আমরা চাইছি সেখান থেকে ওই গাছটার সংখ্যা অনেক বৃদ্ধি করা, যাতে সে অবলুপ্ত হওয়ার হাত থেকে বাঁচতে পারে। ফলে একটা গাছ এর কাণ্ড বা মূল বা পাতা থেকে সেই গাছের কাণ্ড বা পাতা বা মূল কেটে কেটে যদি সেখান থেকে যদি আমাদের নতুন অপত্য উদ্ভিদ তৈরি করতে হতো, তাহলে দেখা যেত বেশি সংখ্যা আমরা তৈরি করতেও পারতাম না, এবং যে মাতৃ গাছটা থাকতো সেটাও ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আমরা যদি এই মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিতে যাই, সেক্ষেত্রে তার যদি কিছুটা কোষ পাই বা একটা যদি দেহের কোনো অংশ পাই, সেখান থেকে আমরা হাজার হাজার উদ্ভিদ বা প্রাণী উদ্ভিদ তৈরি করতে পারবো। এইভাবে আমাদের এই পদ্ধতিতে আমরা দ্রুত হারে বংশবৃদ্ধির জন্য, এনডেঞ্জার্ড উদ্ভিদ এবং উদ্ভিদদের বাঁচানোর জন্য, রোগমুক্ত উদ্ভিদ তৈরি করার জন্য প্রয়োগ করে থাকি। বিজ্ঞানী মোরেল 1960 খ্রিস্টাব্দে
এই পদ্ধতি করেছিলেন, সাফল্যের সঙ্গে এই পদ্ধতি প্রয়োগ করেছিলেন এবং তিনি একটি মূলযুক্ত এই পদ্ধতি প্রয়োগ করে প্রথমে একটি গোলাকার মূলযুক্ত অঙ্গ তৈরি করেছিলেন, যাকে প্রোটোকম বলা হয়। এই প্রোটোকমগুলি পরে কালচার মিডিয়ায় স্থানান্তরিত করে খুব অল্প সময়ের মধ্যে অসংখ্য চারা গাছ উৎপাদন তিনি করতে পেরেছিলেন। এই পদ্ধতি দেখো আমাদের মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি আমাদের এখানে লেখা আছে। মাইক্রোপ্রোপাগেশনের সংজ্ঞা দেখো আমাদের দেওয়া আছে, পড়বে মাইক্রোপ্রোপাগেশনের সংজ্ঞা। এবার দেখো মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির মধ্যে আমাদের যেটা বলা আছে, দেখো উদ্ভিদের কোনো অংশ থেকে কোষ সংগ্রহ করে প্রথমে তাকে পালন মাধ্যমে রাখা হয়। পালন মাধ্যম কথার অর্থ হচ্ছে কোনো প্রয়োজনীয় খনিজ উপাদান সমৃদ্ধ তরল বা পুষ্টি মাধ্যম, যার মধ্যে থেকে গাছটি পুষ্টি পাবে। এই পুষ্টি মাধ্যমে কোষগুলি দ্রুত বিভাজিত হয়ে যে অনিয়মিতকার কোষগুচ্ছ তৈরি করে তাকে ক্যালাস বলে। ক্যালাসটা মিওলজিতে আমাদের জানতে হবে। ক্যালাস মানে হচ্ছে এমন কোষগুচ্ছ যার কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। উদ্ভিদ কোষের এই বিশেষ টোটিপোটেন্ট বৈশিষ্ট্যের জন্য এই ক্যালাস থেকে অঙ্গ উৎপাদনের মাধ্যমে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এখানে খুব নতুন টার্মিনোলজি আমরা পেয়েছি, টোটিপোটেন্ট। এই বিষয়টা জিনিস কি, যে আমরা যে কোনো কোষের ক্ষেত্রেই, যে কোনো গাছের ক্ষেত্রেই আমরা এই পদ্ধতি প্রয়োগ করতে পারবো না, মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি। কারণ সব গাছের এই ক্ষমতা নেই যে একখানা কোষ নিলে সেই কোষ বিভাজিত সমগ্র উদ্ভিদ দিয়ে তৈরি করতে পারবে। যে কোষের এই বিশেষ ক্ষমতা আছে, যেটি বারবার বিভাজিত সমগ্র উদ্ভিদ দিয়ে তৈরি করতে পারবে, সেই কোষের ক্ষেত্রে এটা সম্ভব এবং কোষের সেই বিশেষ ক্ষমতাকে আমরা বলি টোটিপোটেন্ট। দেখো বাঁদিকে আমাদের যেটা লেখা আছে, জেনে রাখার মধ্যে কলা পালন, পরীক্ষাগারে কাঁচের টেস্ট টিউব, ক্রনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি জাতীয় কাঁচের পাত্রে উপযুক্ত পুষ্টি মাধ্যমে উদ্ভিদের বিচ্ছিন্ন কোষ, কলা বা অঙ্গের বৃদ্ধি ও পোষণ করার ঘটনাকে কলা পালন বা টিস্যু কালচার হবে। জেনে রাখার মধ্যে কলা পালন বিষয়টা লেখা আছে, তোমরা পড়বে। এবার খুব সংক্ষেপে দেখো মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব, যেগুলো আগে আমরা বললাম সেগুলি দেওয়া আছে। যে মাইক্রোপ্রোপাগেশন প্রক্রিয়ায় বংশ বিস্তারে কোনো বিশেষ ঋতুর উপর নির্ভর করতে হয় না। যেমন আমাদের নির্দিষ্ট ঋতু ছাড়া বংশবৃদ্ধি হয় না প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু মাইক্রোপ্রোপাগেশনে সেরকম কোনো নির্দিষ্ট ঋতুর ব্যাপার নেই। আমরা ল্যাবরেটরির মধ্যে বা পরীক্ষাগারে সহজেই করতে পারি যে কোনো ঋতুতে। এই পদ্ধতিতে খুব অল্প সময়ে প্রচুর সংখ্যক চারা উদ্ভিদ সৃষ্টি করা যায়। এই পদ্ধতিতে উৎপন্ন চারাগুলি কোনো জিনগত ভিন্নতা থাকে না, একই সঙ্গে অনেক রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। এই পর্যন্ত আমরা আপাতত পড়া থাকলো। আর আগে 58 পাতায় দেখো আমাদের অঙ্গজনের সুবিধা অসুবিধা আছে ডান দিকের বক্সে, এটাও কিন্তু তোমরা পড়ে নেবে। এরপর দেখো পরের দিকে আমরা জনুক্রম থেকে আমরা একটি জনুক্রম থেকে খুব সংক্ষেপে বলে দিই আজকে আমাদের পড়া আমরা এখানে শেষ করব। জনুক্রম হচ্ছে কি না, জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জন্য পর্যায়ক্রমিক আবর্তন। জনুক্রম বিষয় থেকে আমাদের প্রত্যেকটা জীবেতেই এরকম হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড বলে কিন্তু দুটি দশা আছে। আমরা মানুষের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে আমরা মানুষ উন্নত জীব, আমাদের সমগ্র দেহ হচ্ছে ডিপ্লয়েড। কিন্তু আমাদের এই ডিপ্লয়েড, আমাদের হাত পা সমস্ত ডিপ্লয়েড আমাদের দেহের সঙ্গে যুক্ত। আমাদের যে জননাঙ্গ, পুরুষদের শুক্রাশয় এবং ডিম্বাশয় প্রধান জননাঙ্গ, সেটাও ডিপ্লয়েড। শুক্রাশয় উৎপন্ন শুক্রাণু হচ্ছে হ্যাপ্লয়েড, আর ডিম্বাশয় উৎপন্ন ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড। এই শুক্রাণু এবং ডিম্বাণু হ্যাপ্লয়েড শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে আবার ডিপ্লয়েড জায়গা উৎপন্ন করছে, সেখান থেকে আমাদের সমগ্র দেহ তৈরি হচ্ছে। তাহলে দেখো আমাদের মানুষের ক্ষেত্রে যদি দেখি, সারা দেহে সব জীবনের সমস্ত কিছু ডিপ্লয়েড, শুধু হ্যাপ্লয়েড অবস্থা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। ফলে জনুক্রম সুস্পষ্ট নয়। হ্যাপ্লয়েড খুব সংক্ষিপ্ত, শুধু শুক্রাণু ডিম্বাণুর মধ্যে সীমাবদ্ধ, আর বাকিটা সমস্তটাই হচ্ছে ডিপ্লয়েড দশা। অপরদিকে যদি আমরা দেখি যে অন্যান্য অনেক প্রাণী আছে, উদ্ভিদ আছে, যাদের সারা জীবনটাই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড দ্বারা শুধুমাত্র জাইগোটের মধ্যেই সীমাবদ্ধ। ফলে সমগ্র প্রাণী, বেশিরভাগ প্রাণীতেই এই জনুক্রম থাকলেও, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা চক্রের আবর্তন থাকলেও সেটা তো সুস্পষ্ট নয়। কারোর ক্ষেত্রে হ্যাপ্লয়েড দশা বেশিরভাগ সময় ধরে আছে, কারোর ক্ষেত্রে ডিপ্লয়েড দশা বেশিরভাগ সময় আছে। কিন্তু এমন কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যাদের জীবনচক্রে হ্যাপ্লয়েড দশা যতক্ষণ ধরে আছে, ডিপ্লয়েড দশা ঠিক ততক্ষণ ধরে আছে। এরকম জীবের জীবনচক্রে জনুক্রম সুস্পষ্টভাবে দেখতে পাওয়া যায়।
বা মস ফান এদের মধ্যে আমরা এই ধরনের দেখতে পাই। আর দেখো বইয়ে একটি চিত্র আছে, 59 পাতায় একটি চিত্র আছে, সেই চিত্রের মধ্যে আমরা এই জনক্রম বিষয়টা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখো এখানে আমাদের ফানের জনক্রম দেখানো হয়েছে। ফানের দেখো মূল দেহ যদি সেটি হচ্ছে মূল দেহটি কিন্তু হচ্ছে আমাদের ডিপ্লয়েড 12। এদের পাতার মধ্যে দেখো রেণুস্থলী তৈরি হয়েছে, একে বলা হচ্ছে সোরাস। এই সোরাসের মধ্যে রয়েছে অনেকগুলি রেণুস্থলী, এই রেণুস্থলীর মধ্যে রয়েছে হ্যাপ্লয়েড রেণু। এই হ্যাপ্লয়েড রেণু হচ্ছে হ্যাপ্লয়েড দশা। এই রেণু অঙ্কুরিত হয়ে তৈরি করলে এদের প্রথম গ্যামেটোফাইটিক বা লিঙ্গদ্বার উদ্ভিদ, যাকে বলা হচ্ছে আমাদের পোথেলাস, যাকে অনেকটা হৃৎপিণ্ড আকৃতির দেখতে বা পানের মধ্যে চ্যাপ্টাই অংশটা হচ্ছে পোথেলাস। এর মধ্যে আমাদের পুংজননাঙ্গ পুংধানী এবং স্ত্রী জননাঙ্গ স্ত্রীধানী তৈরি হয়েছে। জননাঙ্গ থেকে তৈরি হচ্ছে স্পাম, স্ত্রী জননাঙ্গ থেকে তৈরি হচ্ছে স্ত্রীধানী থেকে তৈরি হচ্ছে ডিম্বাণু বা এগ। এই দুটো মিলন হয়েছে নিষেক হয়ে একে ডিপ্লয়েড দশার সৃষ্টি হয়েছে। এই ডিপ্লয়েড নিষেকের পর যে জাইগোট তৈরি হয়েছে, জাইগোট আবার পুনরায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অবতরী তৈরি করেছে। এবং আমরা যদি লম্বালম্বি এখানে একটা দাগ দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো তলার অংশটা পুরো হ্যাপ্লয়েড, ওপর অংশ পুরো ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা চক্র আকারে চলছে, অর্থাৎ জনুক্রম এক্ষেত্রে কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তোমরা এই জনুক্রম পর্যন্ত পড়বে, তোমরা এই জনুক্রম পর্যন্ত পড়া তৈরি করবে। আমরা আবার পরবর্তীকালে যখন পড়াবো সব ছাত্রছাত্রীরাই যতই আমি বলছি, প্রথম শ্রেণী সকল ছাত্রছাত্রীদের জন্যই বলছি, তোমরা এইভাবে পাতে পাতে যেভাবে আমরা পড়াচ্ছি ওইভাবে পড়া তৈরি করো, তাহলে তোমার সুবিধা হবে। এবং বিদ্যালয় স্তরে যত ছাত্রছাত্রী আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন বিদ্যালয়ে যত ছাত্রছাত্রী আছে, তাদের সবার উদ্দেশ্যে বলছি, এইভাবে তোমরা যদি আমি যেভাবে ছোট ক্লাসগুলো নিচ্ছি এইভাবে তুমি যদি পড়ো, আমরা বিদ্যালয়ে এইভাবেই পড়াই, তাহলে তোমরা এই বিশেষ পরিস্থিতিতে তোমরা উপকৃত হবে, তোমরা তোমাদের পঠন পাঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবে।